রাজনীতি। বর্তমান সময়ের রাজনীতি দেখে একটা বিষয় বেশ ভালোভাবে মনে পড়ে, সেটা হচ্ছে রাজনীতির একাল আর সেকালের মধ্যে ব্যাপক ব্যবধান। কেন বলছি ব্যাপক ব্যবধান? যেমন আজকে যেমন এই যে পার্লামেন্টে রাষ্ট্রপতি সাহেব যেমন ভাষণ দিলেন, অনেকেই বলছেন যে এখানে তার যে ভাষণটা সেটা সরকারি প্রতিবেদন, তার বিন্দুমাত্র চেঞ্জ করার রাইটস ছিল না, সে এর বাইরে বলতে পারতেন না, তাই রাষ্ট্রপতি সাহেব যেটা লিখে দিছে তার প্রেস কমিউনিটি উনি সেটাই পড়েছেন। মাঝে মাঝে মনে হয় যে রাজনীতির একালে যদি তাজউদ্দিনরা জন্মগ্রহণ করতো, কিন্তু কেন করে না জানেন? এ কারণেই করে না যে বর্তমান এই যুগে তাজউদ্দিন আহমেদ, মনসুর আলীদের মতো লোকজন, মনসুর রহমানদের মতো লোকজন কিন্তু জন্মগ্রহণ করে না একটাই কারণে, তারা এই খাড়ার উপর পোলটিতে নিতে পারবে না। তাই বর্তমান সময়ে যে রাষ্ট্রপতিকে নিয়ে যে খোঁড়া যুক্তিটা দেওয়া হয়, এই যুক্তিটার কথা যখন চিন্তা করি, যে সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষ এখনো যথেষ্ট ভদ্র, যারা হচ্ছে একদম খেটে খাওয়া সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা যথেষ্ট ভদ্র, তারা এখনো আমাদের দেশের রাষ্ট্রীয় শাসনকে সম্মান জানায় বলেই কিন্তু দেশটা এখনো টিকে আছে। কিন্তু সেটার সুযোগ নিয়ে এই পোল্টিবাজরা যেই পরিমাণ পোল্টি নেয়, এই পোল্টি যদি তাজউদ্দিন আহমেদরা নিতে পারতো তাহলে হয়তোবা তারা বেঁচে থাকতো, তারা মারা যাইত। হয়তো তারা আজকে বাংলার মাঠে ঘাটে হাটে বাজারে চলে ফিরে খেতে পারতো। কেন খেতে পারতো বলছি? কারণ ওই সময় তারা মরে গেছে কিন্তু নীতির সাথে আপোষ করেনি। ওই সময় তারা তাদের পদ ছেড়ে দিছে, পদ বলতে তাদের চেয়ার ছেড়ে দিছে, কিন্তু নীতির সাথে আপোষ করেনি। কিন্তু এখন দেখতেছি এই যুগে তাজউদ্দিনরা জন্মায় না এই কারণে, কারণ চেয়ার ধরে রাখার জন্য নীতিকেই অনেকে ছেড়ে দেয়। মানে নীতি চলে যাচ্ছে, যাক, ও ধরে লাভ নেই, আগে আমার চেয়ার ধরে থাকতে, নীতি যাক, নীতিরে লাগলে নতুন করে পয়দা দেওয়া হবে। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি চলতেছে। ভাই, নীতির প্রশ্নতে যদি আপোষ করেই রাজনীতি করা লাগে বা চেয়ার ধরে রাখা লাগে, ওই রকম চেয়ারে না বসলে কি এমন হবে? ক্ষমতার গরম না থাকলে কি হবে? আপনি রাষ্ট্রপতি যদি ওই চেয়ারে না থাকেন, আপনাকে সাবেক রাষ্ট্রপতি হিসেবে তো সংবিধান অনুযায়ী গ্রেপ্তারও করতে পারেন। এইরকম একটা সেফ, সিকিউর, অলংকারিত পোস্টে থেকেও যদি আপনি প্রতিবাদ না করতে পারেন, তাহলে আপনার থেকে আমার আওয়ামী লীগের সাধারণ খেটে খাওয়া তৃণমূলের ওই কর্মীটা ভালো, যে রিক্সা চালায় কিন্তু দিন শেষে নীতির পক্ষে সে কথা বলে, যে রিক্সা চালায় নীতির পক্ষে সে কখনো আপোষ করে না। এরকম কর্মীও বাংলাদেশ আওয়ামী লীগের আছে, যারা নীতির প্রশ্নে আপোষহীন। এই মানুষগুলো কিন্তু কখনো নীতির ব্যাপারে কোনো ছাড় দেয় না। কিংবা ধরেন গ্রাম অঞ্চলে অনেকে আছে, খেয়াল করে দেখবেন, মরে যাবে তো নিজের ইজ্জত সম্মানের জন্যে নীতির সাথে আপোষ করবে না, এরকম অনেক সাধারণ ঘরের মানুষ আছে। তাহলে আপনি রাষ্ট্রপতি হয়ে কি চুল ছিলেন, তা আমার সাধারণ ঘরের মানুষই তো ভালো, তারা অন্তত পক্ষে বেইমানিটা করবেন। আজকে সংসদে ওপেনলি রাষ্ট্রপতি বলল, কষ্ট লাগে কথাগুলো বলতে, সে ওপেনলি বলতেছে যে শেখ হাসিনার শাসনামল নাকি দুর্নীতিগ্রস্ত শাসনামল ছিল। সত্যি তাই, শেখ হাসিনার শাসনামল দুর্নীতিগ্রস্ত না হলে আপনার মতো পশ্চিমা দালালরে কি কেউ রাষ্ট্রপতি বানায়? বানায় না। শেখ হাসিনার শাসনামল দুর্নীতিগ্রস্ত বলেই তো আপনি চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হইতে পারছেন। এটাই তো বাস্তবতা। যদি শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি না হতো তাহলে তো আপনি আমাদের সাধারণ সম্পাদকের নজরে পড়তেন না, অর্থাৎ ওবায়দুল কাদেরের নজরে পড়তেন না। তো ওবায়দুল কাদেরও আপনার নাম প্রস্তাব করতো না, কিংবা ওই সময় যারা বোর্ডের দায়িত্বে ছিল, রাষ্ট্রপতি নির্বাচন করার বা মনোনীত করার যে দলীয় বোর্ড যেটা, সেটার দায়িত্বে যারা ছিল তারা নিশ্চয়ই আপনার নাম বলতো না। কারণ আপনার থেকে অনেক সিনিয়র সিনিয়র লিডার ছিল, তোফায়েল আহমেদ ছিল, তারপর মতিয়া চৌধুরী ছিল, আমির হোসেন আমু ছিল। তাদেরকে বাদ দিয়ে আপনার মতো ডিপ স্টেটের দালালকে রাষ্ট্রপতি বানাইছে আজকের দিনে সংসদে এসে আওয়ামী লীগ বিরোধী এবং আমাদের এই শেখ হাসিনার শাসনামল বিরোধী মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর সুযোগ করে দিছে এই আওয়ামী লীগ। দুর্নীতি না হইলে তো এটা হইতো না। আপনার কথা রাইট, যেহেতু রাষ্ট্রপতি
আপনি বলছেন মানে ওইটাই আইন, ওইটাই রাইট। সত্যি তাই হয়েছে, তাই মানি। কিন্তু কষ্টটা কি জানেন, আমাদের দেশে এই সময়ে এসে বড় বড় জাতীয় নেতা জন্মায় না, বাটপার জন্মায়, যাদের ক্ষমতার প্রতি লোভ থাকে, আকাঙ্ক্ষা থাকে শুধুমাত্র কিভাবে ক্ষমতাকে পুঁজি করে কোটিপতি হবে সেই চিন্তায়। আমার কাছে কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারের কিন্তু বিন্দুমাত্র দাম নাই, রাষ্ট্রপতির চেয়ারেরও বিন্দুমাত্র দাম নাই, যদি আমার নিজের আত্মসম্মান বোধ সেই জায়গায় না থাকে। সেটা যত বড় পজিশনই হোক না কেন, আমি লাথি মেরে থালাই দিয়া নিজের বাড়িতে এসে থাকবো, সেটা কুড়ে গর্ব। এটা আমার হ্যাবিট। তা আমার মতো সাধারণ মানুষ যদি এই হ্যাবিট নিতে পারে, আপনি রাষ্ট্রপতি হয়ে নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে কিভাবে মিথ্যাচারগুলো সংসদে করতে পারলেন, কিভাবে করলেন? হ্যাঁ হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি হয়েছে। একটা দুর্নীতির উদাহরণ দিই, বিগো লাইভের মাধ্যমে 108 কোটি টাকা পাচার হয়েছে। আপনারা যদি কেউ গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। এই বিগো লাইভটায় মালিক কে ছিল? 2 জন চায়না নাগরিক ছিল, এবং সাথে যেই ম্যানেজিং বডিতে যারা ছিল তারা ছিল বাংলাদেশি নাগরিক, এবং একজন ছিল আওয়ামীপন্থী। বাকি এই ম্যানেজিং বোর্ডে যে 8 জন সদস্য ছিল, সেই 8 জন একই পরিবারের সদস্য, অর্থাৎ এক পরিবারের 8 জন সদস্য, এবং আওয়ামী লীগের একজন নেতা আর হচ্ছে 2 জন চাইনিজ নাগরিক মিলে বাংলাদেশে বিগো লাইভটাকে প্রচার করা হতো বা ব্যবসা করা হতো। সেটার মাধ্যমে 108 কোটি টাকা পাচার হয়, এবং পরবর্তীতে সেটা শেখ হাসিনা সরকারের আমলে ডিবি পুলিশ তদন্ত করে, এবং সেটা মানব জমিন থেকে শুরু করে প্রথম আলো প্রত্যেকটা পত্রিকাতেই এসেছিল। এই যে 108 কোটি টাকা যে চায়নায় পাচার হলো, এই 108 কোটি টাকা কারা পাচার করলো শুনবেন না? ওই যে বললাম 2 জন চায়না নাগরিক এবং বাকি 8 জন যে একই ফ্যামিলির সদস্য, তারা হলো তাবিদাওয়াল ফ্যামিলির লোক, অর্থাৎ আব্দুল আওয়াল মিন্টু পরিবার। কারণ আমি যখন ওই কোম্পানির সম্পর্কে খোঁজ খবর নিলাম, ওই কোম্পানির রেজিস্ট্রেশন বাইর করে দেখি যে সামনে 2টা চীনা নাগরিককে রাখা হয়েছে শুধুমাত্র সাইনবোর্ড, যাতে সরকারের কাছ থেকে খুব সহজে স্যাংশন নিতে পারে। আর এই চীনা নাগরিকরা এম্বাসির সহযোগিতায় সরকারের কাছে প্রস্তাব পাঠাইছে কি, আমরা বাংলাদেশে বিনিয়োগ করব, আপনার সুযোগ করে দেন। তো শেখ হাসিনা তো সবসময় বিনিয়োগে আগ্রহী ছিল, মুক্ত বাজার করে দিছিল বাংলাদেশে। তো ওই চাইনিজ নাগরিকরা আইসা বাংলাদেশে ব্যবসা শুরু করছে, কিন্তু ওই চাইনিজ নাগরিকের লোকাল পার্টনার যে পুরো আস্ত একটা বিএনপি পরিবার আছিল, এইটার সামনে আসে নাই। কিন্তু টাকা 108 কোটি টাকা ঠিকই পাচার হয়ে গেছে, বদনাম হয়েছে কার? শেখ হাসিনা। আকাম করলো কেটা? ওই চীনা নাগরিক আর হচ্ছে ওই একই ফ্যামিলির 8টা সদস্য, যারা কিনা বিএনপির রাজনীতির সাথে জড়িত। অথচ বদনামের ভাগিদার ঠিকই আওয়ামী লীগের ঘাড়ে। আওয়ামী লীগ আমলে 108 কোটি টাকা পাচার হয়েছে, কিন্তু পাচার তো আওয়ামী লীগ করছে কে? ব্যবসায়িক গোষ্ঠী। সরকার আপনারে ব্যবসা করতে দিয়াও বিপদে পড়ছে, সেই দুর্নীতির দায়ভারও সরকারকে নিতে হয়েছে। এখন বলবো এটার জন্য শেখ হাসিনা সরকারই দায়ী, আওয়ামী লীগের উদাসীনতা দায়ী। কারণ এত কিছু হওয়ার পরেও যখন ডিবি পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা এটা তদন্ত কইরা নিউজ পর্যন্ত করায় দিল, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো প্রকার কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এবং 5ই আগস্টের পর আমরা কি দেখেছি? এই তাবিদাওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে ছিলেন, এবং দায়িত্ব নিয়ে সে ফুটবল ফেডারেশন পরিচালনা করেছে। তাহলে দিন শেষে এই যে দুর্নীতি বিরোধী যেই মূলা আমাদেরকে ঝুলানো হয়, আমাদেরকে বলা হয়, দিন শেষে ঘুরে ফিরে তো ওই একটা গোষ্ঠী, ওই এলিট ক্লাস, ওই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর কেউ না কেউই তো এসে চুরিটা করতেছে, কিন্তু ব্লেম, বদনাম সরকারকে নিতে হচ্ছে। এখন তারেক জিয়ার শাসন আমলেও অনেকে দুর্নীতি করবে, কিন্তু দেখা গেছে বর্তমান তারেক রহমান হয়তো ব্যবসা করার জন্য কাউকে বিনিয়োগ আসছে, ব্যবসা করার জন্য কাউকে সুযোগ করে দিছে, সে ব্যবসার নাম করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাবে। বদনাম হবে কার? তারেক রহমানের। তো বাংলাদেশে দুর্নীতি কিন্তু বন্ধ হচ্ছে না, সরকার কিন্তু ঠিকই চেঞ্জ হচ্ছে, বদনাম হচ্ছে। তো দুর্নীতি যদি একান্তই রাষ্ট্রপতি যেহেতু আজকে বললো যে আওয়ামী লীগের আমলে দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল, হ্যাঁ, চ্যানেল 24 আবার সেটা বড় লিড নিউজ করছে। তো এই যে নিউজ 24, চ্যানেল 24 এরা যে লিড নিউজ করলো, এরা কি সত্যিকারের অর্থে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেখতে চায়? আমার তো মনে হয় চায় না। কেননা একজন বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি দুর্নীতি চান,
বলবে না চাই না ভাই, আমি চাই না ঘুষ দিয়ে কোনো চাকরি নেওয়া লাগুক, আমি চাই না ঘুষ দিয়ে কোনো কিছু করা হোক। কিন্তু একজন পলিটিশিয়ানকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি দুর্নীতি চান? ও মুখে মুখে ঠিকই বলবে দুর্নীতি চাই না, কিন্তু ওরা সিটে বসায় দেন, চেয়ারে বসায় দেন, সবার আগে টেবিলের নিচ দিয়ে ফাইলের বিনিময়ে টাকাটা ওই নি, সবার আগে চাকরির বিনিময়ে ঘুষটা ওই জনপ্রতিনিধি নি। এটাই বাস্তবতা, এটাই হচ্ছে। তো প্রকৃতপক্ষে যদি সত্যিকারের অর্থে দেশকে দুর্নীতিমুক্ত রাখার এতই প্রচেষ্টা ছিল আমাদের রাষ্ট্রপতির, তাহলে যখন আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায় তখন তিনি বললেন না? আজকে সংসদে গিয়ে চরিত্র হনন করলেন শেখ হাসিনা সরকারের, ব্যাপারটা কি খুব ভালো দেখালো? মোটেও ভালো দেখালো না। এখন বলতে পারেন যে এটা লেখাপড়া করেই দিছে, ওই প্রতিবেদনের বাইরে বলার কিছু নেই। তা আপনি বলতে যাবেন কেন? আপনি বিএনপিকে প্রস্তাব দিতেন নতুন রাষ্ট্রপতি তারা তাদের দল থেকে তৈরি করুক, তারপরে সেই রাষ্ট্রপতি দিয়ে শেখ হাসিনা বিরোধী ভাষণ দেওয়া হইতো। আপনার ওই চেয়ারে থাকতেই হবে, আপনার ওই চেয়ারটা লাগবেই। তার মানে এখানে আপনার স্বার্থ আছে, আপনি হয়তোবা বড় লেভেলে এখানে কিছু করছেন। তা না হলে কেউ নিজের ঘরের বদনাম বইলা শ্বশুর বাড়িতে যায় ঘর জামাই থাকার প্রচেষ্টা কেউ করে না। তারপরে ওই শ্বশুর বাড়ি আপনাকে ঘর জামাই রাখবে কিনা এটাও একটা ফ্যাক্টর। পাছায় লাথি দিয়ে বের করে দিবে কিনা এটা সময় আসলেই বোঝা যাবে। কিন্তু কথা হচ্ছে, দিন শেষে এই কাদা ছড়াছড়ির রাজনীতি আর এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ কি আপনারা গড়তে পারলেন না। রাজনীতিতে ওই কাদা ছড়াছড়ি থেকেই গেল, দুর্নীতিটাও থেকে গেল। মাঝখান দিয়ে এই যে 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে, জঙ্গি হামলার মাধ্যমে কিছু মানুষের প্রাণ গেল, কিছু মানুষ মবের শিকার হলো, কিছু পুলিশ তো একেবারে 3,000 3,500 পুলিশ তো একবারে দুনিয়া থেকে গায়েব, ফ্লাইওভারে ঝুলাইছে। তবে এটার জন্য পুলিশের খাইসিলতের কারণেই পুলিশ মার খাইছে, কারণ এখন পুলিশ ঠিক একই তাবেদারিটাই করতেছে। পুলিশ কিন্তু চেঞ্জ হয় নাই, পুলিশ কিন্তু মবকারীদের গ্রেপ্তার করতেছে না, পুলিশ কিন্তু ওই সাধারণ মানুষকে আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। তো পুলিশ কিন্তু পুলিশের এই খাইসিলত যদি চেঞ্জ না করে, ভবিষ্যতে হয়তোবা এই যে 5ই আগস্টের জঙ্গি হামলায় যেরকম কনস্টেবল এসআই মরছে, ভবিষ্যতে হয়তোবা ডিসি এডিসি তারা মরবে। কারণ বিএনপি এরা অধিকাংশ ক্ষেত্রে 8% রাজনীতি করে, তো যার কারণে এরা এসআই ওসি এবং তদন্তকারী কর্মকর্তা পর্যন্তই ব্যালেন্স করে এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করে, এরা তো উপর মহলের রাজনীতিটাই বেশি প্র্যাকটিস করে। তো তখন কিন্তু ওই ডিসি এডিসিরাও কিন্তু ফাইসা যাবে। আজকে যেভাবে এএসআই কনস্টেবলদেরকে ফ্লাইওভারে ঝুলিয়েছে মানুষ, ভবিষ্যতে এই বাংলাদেশের মানুষই হয়তো ডিসি এডিসিকে মাইরে ফ্লাইওভারে ঝুলাই দিছে, এরকম পরিস্থিতিও তৈরি হতে পারে। তো যে যেরকম কর্ম করবেন সে সেরকম ফল পাবেন। আমি একাধারে আওয়ামী লীগের কথা বলছি না, একাধারে বিএনপির কথাও বলছি না, কিংবা রাষ্ট্রপতিকেও দোষ দিচ্ছি না। আমি শুধু একটা জিনিস দেখলাম যে কোনো কিছু পরিবর্তন হয়নি, কিন্তু সংস্কারের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হলো, হাজার হাজার কোটি টাকা নষ্ট হলো। ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারের আমলেও দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা যা যাওয়ার গিয়েছে, ঠিক একইভাবে বিএনপির আমলেও যে দুর্নীতি হবে না এই গ্যারান্টিও নাই। অর্থাৎ ক্যান্সার যেটা বাংলাদেশের, সেটা কিন্তু ঠাইকেই গেল। মাঝখানে কি হলো, এক গ্রুপ গেছে আরেক গ্রুপ আসছে, পার্থক্যটা এটা। জনগণ কিন্তু মুক্তি পাইল না, জনগণ কিন্তু ওই যে তেল কিনে খাইতো 120 টাকা, সেই তেল কিন্তু এখন 250-300 টাকা কেজি কিনে খাবে। তো পাবলিকের জিনিসপত্রের দাম কিন্তু হুড় 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 করে বাড়তেছে, পাবলিকের কিন্তু নিস্তার নেই। যেমন এখানে যদি একটু কম্পেয়ার করি পাশের দেশের সাথে, তাহলে খেয়াল করে দেখবেন পাশের দেশে রমজান মাসে এক হালি লেবু গেছে 20 টাকা হালি, আমাদের দেশে গেছে 120 টাকা হালি। এই 100 টাকাটা কে খাই? 20 টাকার উপরে যে 100 টাকা, এটা কে খাইল? চাঁদাবাজ, সিন্ডিকেট বাজ, তারপর বাজার সিন্ডিকেট গাড়ি, এরাই তো খাচ্ছে। তাহলে দিন শেষে জিম্মি কারা? রাজনীতিবিদরা তো ঠিকই উতরে যাচ্ছে, কোনো না কোনো হাত ধরে, কোনো না কোনো কূটনৈতিক চাল চেলে ঠিকই তারা পার পেয়ে যাচ্ছে, তারা তাদের টাকা পয়সা যা ইনকাম করার করতেছে। কিন্তু আসল যে মজা, সেই মজাটা কিন্তু খাচ্ছে ওই অসৎ দুর্নীতিবাজ লোকগুলা। এগুলো কিন্তু কোনো দল নাই। আগে আওয়ামী লীগের সাথে থেকে ফায়দা নিতে, এখন বিএনপির সাথে থেকে ফায়দা নিবে। পার্থক্যটা এইটাই, কিন্তু জনগণের কিন্তু নিস্তার নাই। খেয়াল করে দেখেন, আমি ওই জনগণের কাতার থেকে বলতেছি,
আমি কোনো নির্দিষ্ট দলের তাবেদারি করতেছি না আজকের এই লাইভে। আমি যেটা বলছি যে দিন শেষে যেটার জন্য এত কিছু হলো, 2 বছর দেশটা জিম্মি থাকলো, 2 বছর এই দেশটাকে পশ্চিমা গোষ্ঠীরা শাসন করলো, বিভিন্ন চুক্তি ফুক্তি, দৌড়াদৌড়ি, অমুক দেশে ডক্টর ইউনূসের সফর, তমুক দেশের সফর, প্রতিদিন সফর লাগেই ছিল। তারেক জিয়া ফিরলো ত্রাতা হিসাবে, শেখ হাসিনা পালাইলো, সবই ঠিক আছে। পরিবর্তনটা কি হলো? আপনি খেয়াল করে দেখেন, আপনি আগে যে ঘর ভাড়া দিতেন, এখন সেই ঘর ভাড়াও বাড়তেছে। আগে যেটা বছর শেষে বাড়তো, সেটা এখন 6 মাস পর পর বাড়িওয়ালারাও বাড়াচ্ছে। কারণ কি, ওর বাড়িটাও লোন করে করা। লোনের ওখানে যায় দেখেন, ওর কাছে যায় দেখবেন আরেক গল্প, যে ভাই আগে আমার এই লোনের দেওয়া লাগতো, ইন্টারেস্ট দেওয়া লাগতো 8%, এখন দেওয়া লাগে 15%। ওর কাছে আবার আরেক গল্প। তো প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের এখানে কিন্তু বাঁচার বা নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। দিন যাচ্ছে, সংসার চালানো কঠিন হয়ে পড়তেছে। দিন যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়তেছে। আপনার আমার মতো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো খায়া দেয় যে কিছু সঞ্চয় করবে, কত পার্সেন্ট মানুষ সঞ্চয় করতে পারছে না। এই বিষয়গুলো কিন্তু ভেবে দেখা দরকার। আমি বদনাম করে গেলাম একাধারে শেখ হাসিনার, কোনো সমস্যা নাই, করেন, আপনি বদনাম করেন, করে যদি দেশের মানুষ ভালো থাকে থাকো, কিন্তু দেশের মানুষ তো ভালো নাই। আপনারা আপনাদের নিজস্ব রাজনৈতিক ইন্টারেস্ট পারপাস সার্ভ করার জন্য শেখ হাসিনার বদনাম করছেন, করেন বদনাম, কিন্তু দেশের মানুষকে তো শান্তি দিবেন। দেশের মানুষ তো এখনো মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে, দেশের মানুষ তো এখনো বেশি দামে জিনিস কিনে খাচ্ছে। দেশের সাধারণ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমজীবী মানুষ এখন কিন্তু ওই 8-10 হাজার, 20 হাজার, 15 হাজার টাকায় কিন্তু সংসার চালাইতে পারতেছে না। ঋণের বোঝা বাড়তেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে। এই বিষয়গুলা প্রত্যেকটা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে খেয়াল করেন, তাহলে দেখবেন সমস্যার সমাধান হয়নি, উল্টা আরো শোষণে পড়ে গেছে বাঙালি জাতি, সমস্যা আরো বেড়েছে। ভালো থাকুন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। লাইভ অনুষ্ঠান ছিল, লাইভে আমার কাছে এই কথাগুলো মনে হয়েছে যে বলা উচিত, তাই বললাম। যদি আপনাদের কারো কাছে খারাপ লেগে থাকে, আমি সরি, দুঃখিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি কিছু কমেন্ট নেই যাওয়ার আগে। সাব্বির ভাই, আজকে রাষ্ট্রপতির ভাষণ শুনে যেটা বুঝলাম, আওয়ামী লীগ ধ্বংসের পেছনে আওয়ামী লীগ সাইনবোর্ড লাগানো কিছু কুলাঙ্গার, আর তারা হলো আওয়ামী লীগ প্রেসিডেন্টের আত্মীয় স্বজন। একদমই তাই। শুধু তাই না, এটা তো গেল প্রেসিডেন্টের পারপাসের জায়গা থেকে। এখনো পর্যন্ত আওয়ামী লীগের ভেতরে কিছু লোক আছে, এমপি পদমর্যাদার, মন্ত্রী পদমর্যাদারও লোক ছিল, যারা সাবেক এমপি, সাবেক মন্ত্রী। এই পদমর্যাদার ভিতরেও অনেক লোক আছে যারা আওয়ামী লীগ সাইনবোর্ডটাকে ব্যবহার করে দীর্ঘদিন নিজেদের ফায়দা নিয়েছে, কিন্তু এখন সুবিধাবাদী বনে গেছে। নিজের কোনো কর্মীর খোঁজ নিচ্ছে না। জেলখানায় আমি যতটুকু খোঁজ নিলাম, নিয়ে যতটুকু জানতে পারলাম, জেলখানায় এখন যে পরিমাণ মানবেতর জীবনযাপন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, শুধুমাত্র গুটি কয়েক নেতা তাদের কর্মীদের খোঁজ নিচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে সব জেলার নেতাকর্মীরা সেই সুবিধাটা পাচ্ছে না। যেমন আমি যখন জেলে ছিলাম, আমাদের যে সংসদীয় আসনের এমপি, তিনি কিন্তু নিয়মিত আমাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রেখে খোঁজ খবর নিয়েছেন। এবং আপনি জানেন, আপনাদের দেশবাসীর দোয়ায় কিন্তু আমি মুক্তিও পেয়েছি, এবং আপনাদের দোয়া, ভালোবাসা ছিল। আপনাদের আমাকে মুক্তি দেওয়ার দাবি আপনারা যেভাবে করেছিলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে আপনারা সরকারের উপর চাপ সৃষ্টি করেছিলেন, এই ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। এই ভালোবাসাটাও কিন্তু আমার মুক্তি পেতে সহযোগিতা করেছে। কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মীর ক্ষেত্রে না, সেটা হচ্ছে না, সেই সুযোগটা হয়ে উঠতেছে না। এর পেছনে কারণ একটাই, সে যার রাজনীতি করতো, বা তার এলাকার যেই এমপি বা মন্ত্রী, বা যেই লোকাল আপলাইনের রাজনীতি সে করতো, কোনো কোনো ক্ষেত্রে সেই আপলাইনটাও জেলে, সে নিজেও মামলা খায়া জেলে, একই সাথে ওই আসনের যে এমপি সে পলাতক, যার কারণে ডিরেক্ট যোগাযোগ অনেক কর্মীরা তাদের নেতাদের দ্বারা পাচ্ছেন। এখন এটার ক্ষেত্রে আওয়ামী লীগ একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে সামগ্রিকভাবে কোঅর্ডিনেশন করার জন্য আমাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী যারা কাজ করছে, তাদেরকে অ্যালায়েন্স করে দিয়ে দ্রুত এটার একটা তালিকা বের করতে পারে যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কতজন জেলে আছে এবং কি পরিমাণ জামিন হয়েছে। অলরেডি আমার মনে হয় আওয়ামী লীগের অনেকেই সেটা করছে। আওয়ামী লীগের হাইকমান্ড তো আর বসে নাই, তারা তাদের মতো কাজ করছে।
কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে মানসিকভাবে কর্মীরা যেন ভেঙে না যায়, এই জন্য অন্তত সপ্তাহে প্রত্যেকটা নেতার একবার হলেও বিভিন্ন কর্মীদের বাড়িতে ফোন দিয়ে খোঁজ খবরটা নেওয়া উচিত। হ্যাঁ, আরেকটা বিষয় যদি বলি, বর্তমান সংসদে খেয়াল করে দেখবেন রাজাকারদের কিন্তু আস্ফালন 68 থেকে 70টা আসন, বেশি না কিন্তু, যেটা ইউনূসের সময় ছিল পুরো 300 আসনের সমান। যদিও তখন সংসদ ছিল না, কিন্তু ওরা কিন্তু হেভি দাপট দেখাইছে। ইলেকশনটা হওয়ার পর যখন বিএনপি জিতলো তখন কিন্তু রাজাকারের আস্ফালন অনেকটা কমছে, কিন্তু কমার পরেও আমরা দেখতেছি এখনো পর্যন্ত সেই রাজাকারদের যে মুক্তিযুদ্ধ বিরোধী যে চিন্তা ভাবনা, কাজকর্ম, সেই কাজকর্ম এখনো চলমান। কিন্তু বিএনপি কোনো অ্যাটেম্প নিতে পারছে না বা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো বিএনপির লোকজন বসা, জামাতের লোকজন বসা। জামাতের লোকজন যেহেতু বসা, বিএনপির তো ওখানে নিজেদের লোকজন না বসানো পর্যন্ত সেখানে তার যে কমান্ডিং অর্ডার সেটা তো ফুলফিল হবে না। তো বিএনপি হয়তোবা সেটা করবে, আরো 6-7 মাস ক্ষমতায় থেকে সে হয়তোবা আস্তে আস্তে সেটা বাস্তবায়ন করবে। কিন্তু এই 6-7 মাস সময় জামাত মনে হয় না বিএনপিকে দিবে, কারণ আগামী জুলাইকে কেন্দ্র করে জামাত কিন্তু আবার আর একটা দ্বিতীয় অভ্যুত্থানের প্ল্যান করছে। আর এই প্ল্যান কষার মাধ্যমে যে জিনিসটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ঠিক যেভাবে আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে, ঠিক একইভাবে বিএনপিকে তাড়ানোর একটা চক্রান্ত চলছে। আর যদি এটা হয় তখন দেখবেন আবার ভিন্ন চিত্র, বিএনপির লোকজনও গ্রেপ্তার হবে ধুমধাম ধুমধাম ধুমধাম। কারণ ডিপ স্টেট কি শুধুমাত্র রাজনৈতিক লেভেলে কাজ করে না, আমলাতান্ত্রিক লেভেলেও কাজ করে। তো যখন ডিপ স্টেট চাইবে যে না, জামাতকে দিয়ে ওই যে বিগত 2 বছর যেভাবে চলছে, চাইলেই তো বাংলাদেশে জিম্মি করা যায়, এই ধরনের একটা সেন্টিমেন্ট তো অলরেডি তৈরি হয়ে গেছে। তো চাইলেই বাংলাদেশকে যেহেতু জিম্মি করা যায়, তা আমরা আরেকটু করে দেখি। কারণ অলরেডি ঢাকায় যখন পল কাপুর এসেছে, দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র যে দায়িত্বে রয়েছেন তিনি এসে কিন্তু একটা জায়গায় বেশি জোর দিচ্ছেন, আপনারা খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে নির্বাচনের আগে ইউনূস সরকার আমেরিকার সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তির উপরে গুরুত্ব আরোপ করেছে এবং জোর দিয়েছে। এই জোর দেওয়ার পেছনে কি ইঙ্গিত দেয় আপনারা জানেন? এই জোর দেওয়ার পেছনে ইঙ্গিত এটাই দেয় যে যতই তুমি বিএনপি সরকার গঠন করো না কেন, আমেরিকার যেটা পারপাস সেটা তোমাকে সার্ভ করতেই হবে, এবং আমেরিকা ঠিক যেভাবে চায় তুমি সেইভাবে দিবা, তুমি সেইভাবে শুনবে। অনেকটা গরিবের বউ সবার ভাবি, কিন্তু ভাবি হইলেই হবে না, আমি যেমনে চাবো অমনে দিতে হবে। ব্যাপারটা এরকম। এখন আমি কোন স্টাইলে আপনারা কেমনে কি করবো সেটা আমার ব্যাপার, আমেরিকার কথা হচ্ছে এটা। তো পল কাপুর এই জন্য কিন্তু চুক্তিগুলো বাস্তবায়নে জোর দিয়ে গেছে। আপনি যদি প্রথম আলো নিউজগুলো একটু ঘাটেন, গত 2-3 দিন আগের খেয়াল করবেন, এই একই আমি যে তথ্যটা বলছি এটা কিন্তু ওখানেও আছে। আমার কথা হচ্ছে, পল কাপুর আসলো অনেকটা জাঁকজমক ভাবে, বাংলাদেশে ঢুকলো, আবার নীরবে চলে গেল। হঠাৎ করে এই নীরবতা কিসের ইঙ্গিত দিচ্ছে? এগুলো ভাবতে হবে। খালি আজকে আওয়ামী লীগ চলে গেছে মানে, বিএনপি সরকার গঠন করছে মানে এইটা না যে আপনারাও টার্গেটের বাইরে। নো, টার্গেটের বাইরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ট্যাগ দিছে, বের করে দিছে, বিএনপিকে অন্য একটা ট্যাগ দিবে, বের করে দিবে। কিন্তু কথা হচ্ছে দিন শেষে বের করে দিয়ে থার্ড পার্সন কাদের লাভ, এবং লাভটা কি? লাভটা কোন কোন সুতায় গাথা, কোন কোন ডাইরেকশনে দেশটাকে তারা ধাবিত করতে চাচ্ছে? কেনই বা তারা জুলাই সনদ নিয়ে এত লাফালাফি করছে? কারণ আমরা জানি জুলাই সনদ মানে হচ্ছে পাকিস্তান সনদ। পাকিস্তানের ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা থিওরিটাকে বাস্তবায়ন করার জন্য আমেরিকান অর্থায়নে এই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। আর এই জুলাই সনদ প্রণয়ন করার পেছনে বড় একটা গেম আছে আমেরিকান গোষ্ঠীর, যেটা বাস্তবায়ন করছে পাকিস্তানি গোষ্ঠীদের দিয়ে। কারণ আপনারা জানেন দক্ষিণ এশিয়ায় কিন্তু পাকিস্তান একমাত্র রাষ্ট্র। সেই পাকিস্তান আমেরিকার টাকায় পুরো দক্ষিণ এশিয়ায় গুন্ডামি করে বেড়ায়। গুন্ডামি অর্থাৎ আপনার গ্রামে যদি একটা ছেলে প্রবাস থেকে টাকা পায়, যদি ও রেগুলার ওই যে মোটর গাড়ি নিয়ে ভাব দেখায় চলে, আপনি তাকে কিভাবে দেখবেন? হালাতা আওয়ায় না, বিদেশ থেকে টাকা পায়, ধুমধাম মোটরসাইকেল নিয়ে আইস করে চলতেছে। কিন্তু আপনি যদি 1 টাকাও খরচ করেন, ওটা আপনার পরিশ্রমের টাকা। ঠিক তেমনি পাকিস্তান বাংলাদেশে যে ডিপ্লোম্যাটিক আগ্রাসনগুলো চালাচ্ছে, এটা পুরোটাই আমেরিকান পয়সায়, এবং ইউএসএইড, এই যে বড় বড় এনজিও যারা, তারা কিন্তু এই টাকাগুলো দিচ্ছে।
তারা কেন দিচ্ছে? তাদের কোনো পারপাস না থাকলে এমনি এমনি কেউ কাউরে টাকা দেয়? আর এটা কি একটা দুইটা টাকা আছে চকলেট খাওয়ার জন্য দিলাম? বিশাল অঙ্কের টাকা কেন দেয়? তো এই বিষয়গুলো বুঝতে হবে। জিও পলিটিক্যাল পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগ চলে গেছে মানে এই না যে আপনাদের জন্য আলাদা হবে। জিও পলিটিক্যাল পরিস্থিতি কিন্তু সেম, পশ্চিমা ইন্টারেস্ট কিন্তু সেম থাকবে। তো এগুলোকে ওভারকাম করে বাংলাদেশটাকে বাঁচায়া তারপরে আপনাদের রাজনীতি করতে হবে, এটাই হলো বাস্তবতা। সেটা এখন চুপ্পু সাহেব আওয়ামী লীগের বদনাম করে টিকে থাকুক, কিংবা ধরেন তারেক জিয়া একটু নিউট্রাল ভাব নিয়ে আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডে মৌন সমর্থন দিক, যেভাবেই হোক এনি হোক বাংলাদেশটাকে রেস্কিউ করতে হবে। এখানে বিএনপি একা পারবে না, বাংলাদেশের প্রয়োজনেই আওয়ামী লীগকে কামব্যাক করাবে, দেখেন এটাই হবে। কিন্তু এখানে একটা থ্রেট আছে, থানা থেকে যে লুট হওয়া অস্ত্রগুলা এগুলো জামাত ব্যবহার করবে, যেভাবেই হোক ব্যবহার করবে। তো এখন যদি বিএনপি সরকার এই অস্ত্র পুনরুদ্ধারে তৎপর না হয়, তাহলে ভবিষ্যতে এইটার ড্যামারেজ জুলাই মাসে বিএনপি সরকারকে নিজেদেরকেই দিতে হবে ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে। সুতরাং অস্ত্র উদ্ধার করা উচিত, একই সাথে বিএনপির উচিত গণতান্ত্রিক ধারায় রাজপথে আওয়ামী লীগকে এক্সেস দেওয়া। এখন সে যদি মনে করে তার রাজনৈতিক ইয়ের কারণে সে দিবে না, যে না তাহলে তো রাজনীতিতে বিএনপি কোন ঠাসা হয়ে পড়বে, যদি সে এটা মনে করে, তাহলে বলবো কোন ঠাসা এমনিতেও হবেন অমনিতেও হবেন। যদি আওয়ামী লীগ রাজনীতিতে নাও ফিরতে পারে, আপনারাও টিকতে পারবেন না, আপনাদেরকেও লাথি মেরে বের করে দিবে। কারণ -2 ফর্মুলার একটা অংশ বিএনপি নিজেও। বোঝা গেল বিষয়টা? তো এখানে যেটা করতে হবে, বিএনপিকে আওয়ামী লীগকে যেমন পাশে নিয়ে আগাইতে হবে, আওয়ামী লীগেরও উচিত গণতান্ত্রিক ধারা বজায় রেখে বিএনপিকে সহযোগিতা করে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। কারণ এটিএম আজহার থেকে শুরু করে যেই সমস্ত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা এখন সংসদে বিরোধী দলের ভূমিকায় কাজ করছে, এরা যে কোনো সময় পোল্টি নিয়ে নিতে পারে। এরা হলো সাপের জাল, এদের কোনো বিশ্বাস নেই। আর আওয়ামী লীগের ভেতরে থাকা জামাতপন্থী লোকজনগুলোদেরকেও আমাদের এদের থেকেও একটু সতর্ক থাকতে হবে। সংসদে বিএনপির থ্রেড যেমন এই জামাতপন্থী বিরোধী দল সাপের মতো তারা যেমন কাজ করে, ঠিক একইভাবে আওয়ামী লীগের ভেতরে থাকা জামাতপন্থীরাও সাপের চেয়েও কম নয়। গতকালকে একটা লাইভ করলাম, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটা প্রোগ্রামের বিষয়ে তথ্য উঠে আসলো যে তারা একটা বড় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। আওয়ামী লীগেরই লোক, যে কিনা একটু নিখিল ভাইয়ের সাথে নাকি থাকে, সে নাকি ফোন দিয়ে বিএনপির লোকজন আইনা, পুলিশ আইনা, সে আওয়ামী লীগের লোকজনগুলোরে ধরাই দিছে। অথচ সেও আওয়ামী লীগ করে, তারাও আওয়ামী লীগ করে। তার চিন্তা ভাবনা, এরা যদি প্রোগ্রামটা করে ফেলে তাহলে তো রাজনীতিতে এরা আগায় যাবে, আর ওই লোক তো মাইনাস হয়ে যাবে। এই জন্যে সে মিছিলটাও হতে দেয় নাই, একই সাথে ওদের নিজের সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করে, অর্থাৎ নিজের ঘরের ছাগল বলি দিয়া আরেকজনরে বুঝাইলো যে এইভাবে বলি দিতে হবে। মানে ব্যাপারটা কোন লেভেলের হিপোক্রেট পর্যায়ে চলে গেলে আওয়ামী লীগের ভিতরে থাকা লোকজনরা এটা করতে পারে, নিজেরা নিজেদের লোকজনদের ধরায় দেয়। সুতরাং এই সমস্ত জামাত লীগের কাছ থেকেও একটু সাবধান থাকতে হবে। আওয়ামী লীগের ভিতরে একটা শ্রেণী আছে, যে শ্রেণীরা নিজেরাও কিছু করে না, করতে পারে না, আরেকজন কিছু করতেছে তার পাশে আঙ্গুল দিবে, ও তো অমুক, ট্যাগ লাগাই দিবে, অমুক তো অমুকপন্থী, তমুকপন্থী। তো আমার কথা হচ্ছে, ভাই তুমি করে দেখাও, পরে কে নেতা হবে না হবে ওটা সুসময় দেখা যাবে। এখন তো ভাই আমার পারপাস সার্ভ করা নিয়ে কথা, আমার পারপাস সার্ভ করলো কে সেটা দেখতে হবে। পারপাস সার্ভ করায় নাও, পরেরটা পরে সাংগঠনিকভাবে, সেটা তোমাদের দল, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এখন পারপাস সার্ভ করায়। তো এই যে বাঙালি জাতির যে নিজেদের লোকদেরকে নিজেরা ধরায় দেওয়া, টাইনে রাখা, এইটা আওয়ামী লীগের জন্য সব থেকে বেশি ক্ষতিকর, সব থেকে বেশি ক্ষতিকর। আর এরা আসলে রাজনীতির জন্য নয়, এরা আসলে ওই গুপ্ত বাণিজ্যের জন্য, ঠিক আছে, এরা আসলেই গুপ্ত। তো এই সমস্ত গুপ্তদের থেকে সাবধান। যারা প্রকৃতপক্ষে সহযোদ্ধা, এদেরকে নিয়ে কাজ করেন, গ্রুপিং করেন না। অন্তত পক্ষে আমার আওয়ামী লীগের সবার প্রতি অনুরোধ থাকবে, এই মুহূর্তটায় অন্তত কেউ গ্রুপিংটা করেন না। পরে ভাই কে কোন পদ পাবে না পাবে ওটা লোকাল পলিটিক্সের ব্যাপার, ওটা আপনাদের অভ্যন্তরীণ সাংগঠনিক ব্যাপার, ওটা পরেরটা পরে দেখা যাবে। এখন আপনাদের ফিরতে হবে, আপনাদের দেশের প্রয়োজনে ফিরতে হবে। এখন আপনারা আপনাদের পারপাসটাকে কিভাবে সার্ভ করবেন সেটা দেখ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করতে যাও করলাম না, অনেকক্ষণ বলে ফেললাম। আশা করি আজকের লাইভটা খারাপ হয়নি, আপনাদের কাছে কিছু হলেও ইনফরমেশন দিতে পেরেছি।
ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো কিছু বিষয় নিয়ে কথা হবে। আর আমি ব্যক্তিগতভাবে নিজেও একটু অসুস্থ, জ্বর সর্দিতে অবস্থা খারাপ। আগের মতো প্রতিবাদ করাও ভুলে যাচ্ছি এখন, কেননা যেভাবে অন্যায়কে লিগ্যালাইজ করা দেখছি, তাতে মনে হয় যে আমার প্রতিবাদ করা হচ্ছে ওই যে অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসার মতো। যার কারণে কিছুটা মানসিকভাবে ডিপ্রেশনেও আছি। তো এই বিষয়গুলো খুব কষ্ট দেয় আমাকে, যে যখন দেখি আমার দেশে অন্যায়কে লিগ্যালাইজ করা হচ্ছে, যখন দেখি আমার দেশে ভেদভাবের রাজনীতি খোদ আওয়ামী লীগের ভেতরে একটা গ্রুপ করার চেষ্টা করছে, তারা আবার অন্য দলের অর্থাৎ বিএনপির ভিতরে থাকা গুপ্তদের সাথেও যেমন অ্যালায়েন্স, আবার জামাতের সাথেও অ্যালায়েন্স। এই গ্রুপটাকে যদি প্রপারলি এখন আইসোলেটেড না করা যায়, তাহলে ভবিষ্যতে এরা দলটাকে ধ্বংস করে দিবে, এবং এদের সাথে পুরো আমাদের মতো যারা উদীয়মান নতুন জেনারেশন তারাও ধ্বংস হবে। এই বিষয়গুলো যখন চিন্তা করি তখন না মাথায় একটু প্যারা চলে আসে, প্যারা বলতে ডিপ্রেশন চলে আসে। এই বিষয়গুলো নিয়েই কিছু বিষয় বলার জন্যই আজকে আসলাম। ভবিষ্যতে আরো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আমি যেন সুস্থ হতে পারি আরো ভালোভাবে, সুস্থ হয়ে আবারও যেন আপনাদের পক্ষে অর্থাৎ বাঙালি জনতার পক্ষে যেন কথা বলতে পারি। শুধুমাত্র পার্টিকুলারলি যদি আমাকে চিন্তা করেন যে আওয়ামী লীগের পারপাস কিংবা বিএনপির পারপাস কিংবা জামাতের পারপাস, না, আমি কোনো দলের না, আমি জনতার পক্ষে কথা বলবো, বাংলাদেশের পক্ষে কথা বলবো, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, এনাফ। এইটুকু হইলে অন্তত পক্ষে আমার দেশের কিছুটা যদি ভালো হয়, হোক না, দেখা যাক ভবিষ্যতে আমাদের নেতৃবৃন্দ যারা আসবে ভবিষ্যতে ক্ষমতায়, তারা আসলে হয়তো আরো ভালোভাবে দেশ চালাবে। এখন যে যারা আছে তারা যেভাবে চালাচ্ছে তাদের থেকেও হয়তো ভালো চালাক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি ভবিষ্যতে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নিয়ে চলিও না, অমুকে উঠে গেল তো আমি নিচে পড়ে যাব, তমুকে উঠে গেল তো আমি নিচে পড়ে যাব। এটা প্রবলেম না। প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, নিজেদের ভিতরে ঠেলাঠেলিটা বন্ধ করতে হবে। ধন্যবাদ।